এদিকে হঠাৎ রাষ্ট্রপতি রেগে গিয়ে শেখ হাসিনার কপাল খুলে দেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সবাই সমালোচনা ও হুমকি দেওয়াতে তিনি এই পদক্ষেপটি নিতে বাধ্য হন। আওয়ামী লীগ কর্মীরা বিজয় মিছিল করছে হাসিনাকে ফেরানোর আনন্দে। অন্যদিকে ডক্টর ইউনূস কি করবেন, তার পদক্ষেপেও বিশ্ব অবাক হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে মোহাম্মদ ইউনূসের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গিয়েছে, আর এর মধ্যেই শুরু হলো শেখ হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশ সরকার ভালোই লবিং করছে। ইন্টারন্যাশনাল লেভেলে তাদের যে কানেক্টিভিটি আছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ক্ষমতা কার আছে? বলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সেখানে যাবে না, উনি কেন নীরবতা পালন করেছে? শেখ হাসিনা তো নিজেই বলছে যে আপনাদের সন্তানদেরকে আপনারা ঘরে নিয়ে যান, এখানে তৃতীয় পক্ষ এসে গোলাগুলি করবে। সরকারের কাছে দাবি জানিয়েছিল, সরকার হচ্ছে এক পক্ষ, দ্বিতীয় পক্ষ হচ্ছে আপনার ছাত্ররা, আবার তৃতীয় পক্ষ হচ্ছে এই মাস্টার মাইন্ডে যারা। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের ফিরে আসার পথ পানির মতো পরিষ্কার। এটা বুঝতে হলে আমাদের কিছুদিন আগে যাওয়া লাগবে যে বাংলাদেশ এখন পরিপূর্ণ বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যেন এমন কিছু না করেন যাতে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হন। তার জন্য বাংলাদেশের সরকার এবার ডোনাল্ড ট্রাম্পের কাছে ফের একবার আবেদন করলেন। দেখুন, সরকারি এই যে পার্টিকুলারলি চিঠি লেখালেখি, যারা যারা এই 15 বছর যাবত ফাইট দিতেছে শেখ হাসিনার পিছনে, এবং জুলাই আগস্ট থেকে এই বর্তমান পর্যন্ত ওনারা কিন্তু বর্তমান সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, প্রচুর সমালোচনা করে, ব্যঙ্গাত্মক কথাবার্তা বলে, কিন্তু পুরো সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর সাপোর্ট পাচ্ছে কারা? ওই যে কিংস পার্টি। হাই 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 হাই। কপাল খুলে গেল শেখ হাসিনার। শেখ হাসিনাকে নিয়ে এই সিদ্ধান্তটি হওয়ার পর সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে। যেই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাকে নিয়ে এইটা কিভাবে হতে পারে? দর্শক শ্রোতা, রাষ্ট্রপতিকে নিয়ে গত কিছুদিন ধরেই অনেক সমালোচনা হচ্ছে, তাকে অনেকেই পচাচ্ছে এক প্রকার। এখন রাষ্ট্রপতি কি করেছেন? তিনি কঠিন একটি সিদ্ধান্ত নেন এবং এই সিদ্ধান্তটি হওয়ার পর ডক্টর ইউনূসের উপর প্রভাব পড়ে এবং শেখ হাসিনার কপাল খুলে যায়। আওয়ামী লীগ কর্মীরা কিন্তু বিজয় উল্লাসে মেতে ওঠে। গাইজ, আমাদের দেশটার কি হবে এবং দেশের পরিস্থিতিটা কোন দিকে যাবে, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পেয়েছি এবং ভিডিও পেয়েছি। সব কিছু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। সর্বশেষ শেখ হাসিনা কিভাবে অবস্থান ত্যাগ করে এবং রাষ্ট্রপতি যে এই সিদ্ধান্তটি নিয়েছে সেইটা সর্বশেষ কী হয় এবং ডক্টর ইউনূস কী করেন, সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। আসুন আপনাদের জন্য যেই নিউজগুলো রেডি করেছি সেইগুলোকে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। আর হ্যাঁ, এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, সেই ক্লিপগুলোও কিন্তু আপনারা মিস করবেন না। আইরে বক্তব্য, আমাদের দেশের পলিটিশিয়ানরা বক্তব্যের জন্য বিখ্যাত। তবে কোন একজন কবি বলছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন কাজে বড় হই না হই, যদি একজন পলিটিশিয়ান হই, দেখবেন সবার কমন একটা গুণ কথা বলা। আবার যেই মানুষটা কথা বলতে না পারে তারে আবার মানুষ পছন্দ করে না, তার পিছনে দৌড়ায়ও না। এটা আমাদের রাজনীতিতে বুঝা গেছে। প্রেক্ষাপট কি? শেখ হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশ সরকার ভালোই লবিং করছে। ভারতের সাথে কূটনৈতিকভাবে ইন্টারন্যাশনাল লেভেলে তাদের যে কানেক্টিভিটি আছে, কিন্তু ভারতকে আসলে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দিবে? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ক্ষমতা কার আছে? এই সরকারের আপাতত নাই, ভবিষ্যতে হইতে পারে। বাট গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি একটা বক্তব্য করছেন যে শেখ হাসিনাকে আবার ফেরানোর জন্য যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চেষ্টা করেন তবুও পারবেন না। ট্রাম্পকে কি চ্যালেঞ্জ দিছে দেখছেন? কারণ আমেরিকা বিভিন্ন দেশের রাজনীতি নিয়ে খেলে, যে আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় কারে বসাবে কারে সরাবে। আমরা দেখছি ইমরান খানটা ফালাই দিছে, শেখ হাসিনারও ফালাই দিছে, বাট আমেরিকা বলছে আমরা এগুলো করি না, কিন্তু আমরা জানি করে। আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে নাকি আসবে না, এই ইস্যুতে যখন বাকবিতণ্ডা চলছে, রাজনীতিতে পুনর্বাসনের ইস্যু চলছে, আওয়ামী লীগ অপরদিকে ভয় দেখানোর চেষ্টা করছে, এই পরিস্থিতিতে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে কি প্রেক্ষাপট হবে? তাকে কি বাংলাদেশে আসার সুযোগ দেওয়া হবে, বা জনগণ তাকে সাপোর্ট করবে, বা তার ভয়ে আবার সব কি বলা হচ্ছে গর্তে ঢুকে যাবে? না, রাশেদ মনে করছেন গণ অধিকার পরিষদের যে হাসিনাকে আবার ফেরানোর জন্য যদি
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও চেষ্টা করে, তবুও ফিরাইতে পারবে না। কেন? কারণ বাংলাদেশের মুক্তিকামী মানুষ আত্মবিশ্বাস ফিরে পেয়ে গেছে। ক্ষমতার পালাবদল বা কাউকেই ক্ষমতায় বসাতে বহির শক্তিকে আমরা আর কিছু করতে দিব না। এই কথাটা বলার মেইন রিজনটা হচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিএনপি এবং জামাত দীর্ঘদিন যাবৎ বৈদেশিক যতগুলা চ্যানেল আছে, কানেক্টিভিটি আছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন সরকার, স্যাংশন, অনেক কিছুর মাধ্যমেই তারা কিন্তু চাইছে যে শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে। বাট কোথাও না কোথাও দিন শেষে আমেরিকা নিজেদের স্বার্থে তারা আবার শেখ হাসিনাকে মনোনয়ন দিত। ফাইন, যা করছো, নির্বাচন করছো। এখন তিনি বলছেন, ট্রাম্প যদি মনে করেন হাসিনাকে ফেরাবো, নরেন্দ্র মোদী যদি সেই রকম লিঙ্ক লবিং করে থাকেন, তাও পারবে না। এখন আর বিদেশি শক্তি দিয়ে কাজ হবে না, আমরা সবাই মিলে এই দেশটাকে সাজাতে চাই। তো তার বক্তব্যের মোটা দাগে যদি তিনি যেটা বুঝাইছেন সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আবারও হাসিনাকে ক্ষমতা আনবে। কারণ মোদী যখন আমেরিকাতে গেছিল, বাংলাদেশ আওয়ামী লীগের আমেরিকান শাখার অনেক নেতাকর্মীরা ওয়েলকাম ওয়েলকাম মোদিজি মোদিজি এরকম স্লোগান দিয়েছিলেন, যেটা নিয়ে যথেষ্ট সমালোচনা ভারতেও হয়েছে। সো অনেকে মনে করছেন যে ট্রাম্প এবং মোদির মধ্যে যে কথোপকথন হয়েছে, শেখ হাসিনাকে পুনর্বাসনের একটা ইস্যু ছিল। তো বাস্তবে সেটা সম্ভব হবে না। কেন? কারণ বিদেশি শক্তি দিয়ে শেখ হাসিনাকে উৎখাত করা যায় নাই, দেশের জনগণ শেখ হাসিনাকে উৎখাত করেছে। সো তাকে ফেরানোর বিষয়েও বিদেশিরা আর পারবে না, কারণ বাংলাদেশের জনগণ তাকে রুখে দাঁড়াবে। এটা সত্য রাইট নাও। আওয়ামী লীগ ইস্যুতে এমনি যতই বিভেদ টিভেদ থাকুক, আওয়ামী লীগ ইস্যুতে আপনি এখনো দেখবেন সবার মধ্যে একটা বিরল ঐক্য আছে। আর এই ঐক্যের জায়গাটা 5ই ফেব্রুয়ারি বলেন, বিভিন্ন প্রেক্ষাপটে বলেন, এই ঘটনাটা কিন্তু সত্য যে মোটামুটি বাংলাদেশের মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস হয়ে গেছে। যে কিছুদিন আগে বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছিলেন মনে আছে? তিনি বলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে তিনি বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের অবস্থা অত্যন্ত ভালো জায়গায় আছে, সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচারই হচ্ছে না, আইন শৃঙ্খলার অবনতি একদমই হয়নি, এমনকি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তা নাকি আগের মতোই আছে। এ ধরনের একাধিক মিথ্যে কথাগুলোকে তিনি মিডিয়ার সামনে খাওয়ানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন ডক্টর জয়শঙ্কর যদি বাংলাদেশে এসে নিজে পরিস্থিতি দেখেন, তাহলে হয়তো আসল কথাটি তিনি বুঝতে পারবেন। এর পাল্টা কালকে বাংলাদেশের এই সমস্ত কথাবার্তা নিয়ে ভারতও একটি প্রেস কনফারেন্স করলো। অনেকের প্রশ্ন ছিল, জয়শঙ্কর কি সত্যি এই মুহূর্তে বাংলাদেশে যেতে চান? অন্তত যেভাবে সরকারি একজন বিদেশমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ভারতের বিদেশমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছে, তার পাল্টা জয়শঙ্কর কি বলেন সে বিষয়ে কিন্তু একটা কৌতূহল আন্তর্জাতিক স্তরে ছিল। কারণ আপনারা জানেন, নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মিটিং এর পর ঘটনা প্রবাহ অতি দ্রুত গতিতে বদলাতে শুরু করে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো, পাকিস্তান কিন্তু বাংলাদেশকে কার্যত ডমিনেট করতে শুরু করে। আর এই দৃষ্টি এই পটে ভারতবর্ষ কি করেন, কিংবা জয়শঙ্কর বাংলাদেশে যাবেন কিনা, এর উপরেও কিন্তু সাউথ ইস্ট এশিয়ার যে পলিটিক্স তা কিন্তু ভীষণ মাত্রায় ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। কিন্তু জয়শঙ্কর সরাসরি কালকে জানিয়ে দিলেন, এই মুহূর্তে তিনি বাংলাদেশে তো যাচ্ছেনই না, উল্টে পাকিস্তানের সাথে বাংলাদেশের এই সম্পর্ক যে তিনি ভালোভাবে নিচ্ছেন না, তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো। আর তিনি যে কথাগুলো বললেন, তাতে বাংলাদেশের এই পল্টু মস্তান উপদেষ্টা সমন্বয়করা আদতে যে চিন্তা করতে শুরু করে দিয়েছেন তা তো বলাই চলে। এই পল্টু মস্তান সমন্বয়করা কি বলেছিল মনে আছে? তারা বলেছিলেন আমেরিকার পররাষ্ট্র নীতির উপর বাংলাদেশের কিছু ডিপেন্ডই করে না, অথচ তাদের দেশের সরকার এখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে হাত জোর করে ভিক্ষা করছে তারা যেন এই অর্থ সাহায্য বন্ধ না করেন। অর্থাৎ সেই ঘুরে ফিরে আমেরিকার কাছে ফিরে যাওয়া, সেই ঘুরে ফিরে খাদ্যের জন্য চাল ডাল মুসুর ডাল ডিম এসবের জন্য ভারতের কাছে হাত জোর করা, এ বাংলাদেশে যেন নিত্য নৈমিত্রিক একটা দৃশ্য। শুধু শুধু হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরা দেশকে ডোবালেন। আসলে সেই ভারত, সেই ডোনাল্ড ট্রাম্প, সেই আমেরিকা এবং সেই দেশের সাধারণ মানুষের প্রতি বিশ্বাস এবং ভরসা ছাড়া মোহাম্মদ ইউনূস সরকার সে 6 মাসে কিছুই যে করে উঠতে পারবেন না, পারেননি এবং পারবেন না, তা কিন্তু বোঝাই যাচ্ছে। কালকে বাংলাদেশের এই সমস্ত কথা নিয়ে কি বলা হলো? বাংলাদেশ যেন সন্ত্রাসবাদ ইস্যুটা স্বাভাবিক ঘটনা না মনে করে। পাকিস্তানকে এর আগে জাতিসংঘে গিয়ে ভারতবর্ষ যে কথাগুলো বলেছে, কালকে এই প্রথমবারের জন্য বাংলাদেশ ইস্যুতে সেই কথাগুলো ব্যবহার করলো ভারতবর্ষ।
আপনারা জানেন কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে যে আমাদের যে সম্পর্ক, মানে ভারতবর্ষের যে সম্পর্ক, তা কিন্তু নতুন নয়। কিন্তু সম্প্রতি জাতিসংঘে গিয়ে পাকিস্তান এমন নাচানাচি শুরু করে দিয়েছে এবং কাশ্মীর নিয়ে অবসেশনে ভুগছে, তার পাল্টা দিতে গিয়ে ভারতের বিদেশ দপ্তরের পক্ষ থেকে জাতিসংঘে গিয়ে এই পাকিস্তানকে কিন্তু কার্যত ধুয়ে দেওয়া হয়েছিল। সে বিষয়ে কিন্তু আমি পূর্ণাঙ্গ একটি ভিডিও এর আগেই বানিয়েছি। কিন্তু কালকে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাকিস্তান ভারতকে অশান্ত করার যে ষড়যন্ত্র করছে, তার পাল্টা এই প্রথমবারের জন্য দিল ভারত সরকার। তারা পরিষ্কার বলল সন্ত্রাসবাদ কখনই কোনো স্বাভাবিক ঘটনা নয়, আর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্ক অত্যন্ত সিরিয়াস ভাবে ভাবছে ভারত। এবং মনে রাখবেন, কিছুদিন নয়, কালকে এই ভারতের সেনাপ্রধান এই বিষয়ে মুখ খুলে বলেছিলেন, কোনোভাবেই সেভেন সিস্টার্স ওরিয়েন্টেডে যুদ্ধ করার যদি চেষ্টা বাংলাদেশ কিংবা পাকিস্তান করে, তাহলে কিন্তু ভারত অত্যন্ত কড়াভাবে বিষয়টিকে দমন করবেন। অর্থাৎ এই প্রথমবারের জন্য অফিসিয়াল তরফে এই ধরনের স্টেটমেন্ট আসছে, যা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের যে চাল, তা কিন্তু বেচাল করে দিচ্ছে, তা নিঃসন্দেহে বলাই চলে। আর কি কথা বললো জানেন? কালকে ভারতের পক্ষ থেকে এই প্রথম উপদেষ্টাদের নিয়ে মন্তব্য করা হয়। উপদেষ্টা প্রসঙ্গে ভারতের বিদেশ দপ্তর কি জানিয়েছে, একদম সরকারি তথ্য, আমি স্ক্রিনের সঙ্গে সঙ্গে আপনাদের কি বলেছে সেটাও আপনাদের দিয়ে দিচ্ছি যেন আপনারা পড়তে পারেন। এতদিন এই উপদেষ্টা সমন্বয়করা ভেবেছিলেন যা ইচ্ছা তাই বলা যায়, একটা দেশকে সম্পর্কে, একটা দেশের রাজনীতি না বুঝে, কূটনীতি না বুঝে যা ইচ্ছা যেমন খুশি মন্তব্য যেন করা যায়, এতদিন এই উপদেষ্টা বা পাড়ার এই ছাত্র নেতারা মনে করছিলেন। দেখুন, এই উপদেষ্টাদের তো দোষ নয়। আপনি পাড়াগাঁয়ের কোনো একটা ক্লাবের একটা রাজনীতি করতেন, নিতান্তই দুর্গাপূজা কিংবা একটা ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করতেন, হঠাৎ করে আপনাকে বানিয়ে দিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এবার আপনি স্বরাষ্ট্র দপ্তর সম্পর্কে কিছু জানেন না, আপনি জিও পলিটিক্স সম্পর্কে কিছু জানেন না, আপনি আপনার দেশ সম্পর্কেই সবটা জেনে উঠতে পারেন না, অথচ আপনি আপনার দেশেরই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন। তাহলে এই ধরনের কথাবার্তা যে বলবেন, এটাই তো স্বাভাবিক। ফলে উপদেষ্টারা যা পেরেছে তাই বলে গেছে ভারতকে নিয়ে সেই সমাজ। এবার ভারতবর্ষ কি বলেছে? ভারতবর্ষ পরিষ্কারভাবে বলছেন, আমরা বাংলাদেশের বিষয়ে খোঁজ রাখছি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার মন্তব্য আমরা পর্যবেক্ষণ করেছি। অর্থাৎ উপদেষ্টারা যে ধরনের কথাবার্তা এতদিন যে বলেছিলেন এবং আপনারা ভাবছিলেন ভারতবর্ষ কিছু বলছে না কেন, এই প্রথমবারের জন্য ভারত অ্যাডমিট করছে উপদেষ্টাদের সকলের কথা ভারতবর্ষ নোট করেছে এবং এই বিষয়ে তারা বিশ্লেষণ করছে। তারা ভাবছে এরপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আসলে কিরকম ভূমিকা পালন করা উচিত। অর্থাৎ অনেক উদারতা দেখানো হয়েছে, বাবা অনেক হয়েছে তোমাদের কথাবার্তা, নয় চুপ করো, নয় ভারতবর্ষকে যা করার জন্য সুযোগ দাও। পরবর্তীকালে তারা বলেছেন, উপদেষ্টাদের মন্তব্য বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর কি প্রভাব বিস্তার করতে পারে তার বিশ্লেষণও আমরা করছি। তাদের এই সব মন্তব্য অবশ্যই সহযোগিতামূলক নয়। অর্থাৎ উপদেষ্টারা জেনে শুনে দিনের পর দিন ভারত বিরোধিতা করেছেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে তারা চানই তো নি, উল্টে সম্পর্ককে সম্পূর্ণভাবে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছেন। ভারত অফিসিয়াল স্টেটমেন্ট দিল ফর দ্য ফার্স্ট টাইম। তারা বলছেন নির্দিষ্ট মন্তব্যের প্রভাব কি হতে পারে সে বিষয়ে বিশ্লেষণ করা উচিত। ভারত সরকার বলছেন তারা তো মন্তব্য করে দিচ্ছেন, কিন্তু এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত কি করতে পারে তা আপনারা বিশ্লেষণ করুন। শুধুমাত্র যা ইচ্ছা তাই বলা যায় না। দেখুন, এই পুরো ঘটনাটাই তৈরি হয়েছিল শেখ হাসিনার সময়। শেখ হাসিনা ভারতপন্থী হয়ে বাংলাদেশকে ডুবিয়ে গেছেন, এই রকম অভিযোগ খোদ মোহাম্মদ ইউনূস তুলেছেন। কিন্তু আজকে উনি ক্ষমতায় এসে বুঝতে পারছেন ভারতকে ছাড়া বাংলাদেশের 5টা মিনিটে চলার একটা জায়গা নেই। এই তো আজকে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে বলেছেন আমাদের বাবা টাকা পয়সা সব ফেরত দাও, আবার চাল ডাল চাইছেন। হঠাৎ করে তিনি আবার সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চাইছেন। অর্থাৎ ক্ষমতায় থেকে দেশ চালানো এক জিনিস, আর ক্ষমতায় না থেকে বড় বড় হুমকি দিয়ে দেশের মানুষকে আবেগতাড়িত করে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যে আলাদা জিনিস, তা এখন মোহাম্মদ ইউনূসের এই পল্টু মস্তানরা কিন্তু বুঝতে শুরু করেছেন। আরো উল্লেখযোগ্য বিষয় হলো, যারা একসময় ভারত বিপক্ষে একাধিক কথা বলেছেন তারা আজ কোথায় গেলেন মার্কেট থেকে? আমি একটু পরে শোনাবো ঠিক কোন কোন বিষয়ে ভারতের আপত্তি হতে পারে। তার আগে বলে দিই ভারত আর কি বলেছে। ভারত বলেছেন জয়শঙ্করের সঙ্গে এই যে তৌহিদ হোসেনের মিটিং হয়েছিল সেখানে তারা সার্ককে নতুন করে রিভাইভ করতে চান, কিন্তু ভারত সরকার কোনোভাবেই সার্ককে রিভাইভ করতে চান না। অর্থাৎ এই যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে তাদের নিয়ে যে সার্ক গঠিত হয়েছে সেখানে বাংলাদেশ নতুন করে নিজেদের অ্যাক্টিভ পার্টিসিপেশন চাইছে, যা ভারত কিন্তু কোনোভাবেই চাইছে না। এবার কেন তারা সার্ককে রিভাইভ করতে চাইছেন? তারা সার্ককে রিভাইভ করতে চাইছেন কারণ এই সার্কে তাদের বাবা এবং তাদের যেভাবেই আপনারা ব্যাখ্যা করেন পাকিস্তান জড়িয়ে আছে। অর্থাৎ ভারতবর্ষের স্ট্যান্ড পয়েন্টটা খুব স্ট্রং, যেখানে পাকিস্তান আছে সেখানে কোনো মিটিং ভারতবর্ষ অ্যাটেন্ড করবে না। সে সময় শেখ হাসিনা ভারতকে সমর্থন করেছিলেন, আর আজকে মোহাম্মদ ইউনূস চাইছেন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষ একই টেবিলে বসে মিটিং করুন, যেখানে জয়শঙ্কর বলছে সন্ত্রাসবাদ এবং আলোচনা একই টেবিলে বসে হতে পারে না। এই পাকিস্তানকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তারপরও একাধিক ঘটনা ঘটিয়ে ভারতকে অশান্ত করে গেছে দিনের পর দিন। আর আজকে সার্কের মিটিং কেন চাইছেন আপনারা? আপনারা নিজেদের দেশের এই অবস্থা, আপনারা সেই দেউলিয়াকরণ থেকে বাঁচাতে আপনার দেশকে রক্ষা করতে পারছেন না, হঠাৎ করে সার্কের মিটিং আপনারা অ্যাটেন্ড করতে চাইছেন। সার্ক কি আদৌ কি জানেন আপনারা? সার্ক কোন কাজে লাগে, খায় না মাথায় দেয়, সেটাও কি আপনারা জানেন?
কিছুই জানেন না। একটা সার্কের মিটিং করলেই বাংলাদেশের অবস্থা বদলে যাবে, এই আপনারা ভাবছেনই বা কি? আসলে এই বাংলাদেশ সরকার পাকিস্তানের এজেন্ট হিসাবে কাজ করছে। যা পাকিস্তান সরকারিভাবে বলতে পারছে না, তারা বাংলাদেশকে দিয়ে বোঝাচ্ছে। পাকিস্তানে বলতে পারতো কিছুদিন আগে যদি তাদের কাছে আফগানিস্তানের সহযোগিতাটা থাকতো, কিন্তু আফগানিস্তানের তালিবানরা যেভাবে এখন ভারতের সহযোগিতা পাচ্ছেন, যেভাবে তারা দিল্লিতে অফিস খোলার পরিকল্পনা করছেন, সেখানে আফগানিস্তানের নেটওয়ার্কটাও পাকিস্তান থেকে সম্পূর্ণভাবে বিচ্যুত হয়ে গেছে। অপোজিটে বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানকে একদম ধ্বংস করে দিচ্ছে। সব মিলিয়ে এখন পাকিস্তানের কাছে রক্ষাকর্তা কিন্তু এই বাংলাদেশ, অর্থাৎ এটা কিন্তু একে অপরের উপর ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে এবং দুজনেই চাইছে ভারতকে এর ভিতরে নিয়ে এসে ভারতের সঙ্গে মিটিং ফিটিং করে তারা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য নিয়ে এসে দেশকে বাঁচাতে হবে। আজকে আমি প্রায় সম্ভবত অনেক বছর পরে এই ধরনের একটা নিউজ করছি। বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা তো অবনতি আছে, বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে। এতদিন পর্যন্ত যে সংগঠনগুলো ঘুমন্ত ছিল আস্তে আস্তে জেগে উঠছে, একে অন্যকে শেষ করে দিচ্ছে। আর এর মাঝখানে আলোচনায় হঠাৎ করে আমরা যাদেরকে দেখতে পেলাম তাদের নাম হচ্ছে আপনার জাসদ গণবাহিনীর কালু, এগুলো একটা বাহিনী আছে জাসদ গণবাহিনী, আর আরেকটা বাহিনী আছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি বনাম জাসদ গণবাহিনী। নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার হানিফ এবং তার দুই সঙ্গী গতকালকে নিহত হয়েছেন। তথ্য বলছে প্রতিপক্ষ বন্দুকধারীরা তাদেরকে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ রাত 12:30টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকার একটি ক্যানালের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। 3 জনের মাথায় গুলির চিহ্ন রয়েছে, পাশে 2টি মোটরসাইকেল এবং নিহতদের ব্যবহৃত হেলমেট পাওয়া গেছে। এই ঘটনার কিছুক্ষণ পরে আপনার আরবি স্টাইলে গণমাধ্যম কর্মীদের কাছে জাসদ গণবাহিনীর কালু হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠাইছে। তো নিহতদের মধ্যে 2 জন হচ্ছেন আপনার হরিণাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে, শতাধিক হত্যা মামলার আসামি হানিফ আলী, ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন। বাকি একজনের পরিচয় মেলেনি। এলাকাবাসী বলছে রাতে হঠাৎ করে তারা ওই এলাকায় গোলাগুলির কি বলা হয় যে আপনার শব্দ শুনতে পান। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন ইবি থানার পিয়ারপুর ও শৈলকুপায় রামচন্দ্রপুর গ্রামের মাঠের মধ্যে শ্মশানঘাট এলাকায় 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আর আমরা যদি দেখি এখানে হোয়াটসঅ্যাপে যে বার্তাটা এই কালু বাহিনী পাঠিয়েছে, তাদের বক্তব্য এত দ্বারা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর, খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা, অসংখ্য গুম, দখলদারি আর বিভিন্ন অপরাধী হানিফ এবং তার 2 সহযোগী সহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে তারা নিহত হয়েছেন। আর এই এলাকায় যারা এরকম গুটিবাজি করবে, অন্যায় করবে, এদের সবার পরিণতি একই হবে। এখন এই পরিস্থিতিগুলা সরকারকে অনেক বেকায়দায় ফেলে। আমরা যেমন দেখি মধ্যপ্রাচ্যে অনেক ঘটনা ঘটে, তারপরে কোনো একটা গোষ্ঠীর দায় স্বীকার করে, এখানে অনেকটা এরকম শুরু হয়ে গেল। ডেভিল হ্যান্ড চলছে। আমরা জানি না এই ডেভিলরা যাই মারা গেছে যে খারাপ মানুষ 100%, বাট এইভাবে মাইরা ফেলাটাও আরেক খারাপই। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র ধর্ষণ মামলার আসামি তারে শেষ করে দেওয়া যেতে পারে পাবলিক দিয়া, বাট অন্য যে কোনো ঘটনায় আইনের শাসন মানতে হবে। যখনই বাংলাদেশে কোনো রাজনৈতিক সংকট এসেছে এবং কোনো অবৈধ সরকার ক্ষমতা দখল করেছে, তখনই তারা আওয়ামী লীগকে টার্গেট করেছে। হয় আওয়ামী লীগকে ভেঙেছে অথবা আওয়ামী লীগের একাধিক নেতাকে দল থেকে ভাগিয়ে নিয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পরে জিয়াউর রহমান যখন ক্ষমতা নিল, তখনও কিন্তু আওয়ামী লীগকে প্রথমে 2 টুকরো করা হয়েছে। একটা হলো মালিক উকিলের আন্ডারে, আর একটা হলো দেওয়ান ফরিদ গাজীর আন্ডারে। তারপরে আবার 79 সালের সংসদ নির্বাচনের আগে মিজানুর রহমান চৌধুরীকে দিয়ে একটা ফ্র্যাকশন করা হলো দলের।
এইভাবে দলকে ভাঙা হয়েছে। 81 সালে যখন নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এলেন ঐক্যের প্রতীক হিসেবে, তারপরে কিন্তু আবার একদিকে এরশাদ ক্ষমতায় এলো, এরশাদ ক্ষমতায় এসে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে জাতীয় পার্টিতে নিয়ে গেল, ওদিকে আবার আব্দুর রাজাককে দিয়ে আওয়ামী লীগ ভেঙে বাকশাল করা হলো। অর্থাৎ আওয়ামী লীগকে নানানভাবে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। আবার 92 সালে আওয়ামী লীগ ভেঙে ডক্টর কামাল হোসেন একটা গ্রুপ নিয়ে বেরিয়ে গেলেন, বেরিয়ে তিনি গণফোরাম করলেন। আবার 1/11 সময় 2007 সালে তখন কিন্তু এই যে মঈনুদ্দিন, ফখরুদ্দিন, এই আর্মি ব্যাক এই সরকারটার সময় একটা কিংস পার্টি করার চেষ্টা করা হয়েছিল ফেরদৌস আহমেদ কুরাইশির নেতৃত্বে, কিন্তু সেটা ফেল করছে। সেখানেও আওয়ামী লীগ থেকে কিন্তু কিছু নেতা নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো বাংলাদেশে প্রথম কিংস পার্টি হলো বিএনপি ক্ষমতায় থেকে যেটা তৈরি হয়েছিল, দ্বিতীয় কিংস পার্টি হলো জাতীয় পার্টি। এই দুটা পার্টি কিন্তু বাংলাদেশে মোটামুটি স্টাবলিশড। বিএনপি তো অ্যান্টি আওয়ামী লীগ ধারার প্রধান দল, জাতীয় পার্টিরও একটা অবস্থান আছে ছোট হলেও। আর পরবর্তীতে এখন আবার একটা কিংস পার্টি তৈরির চেষ্টা করছে ডক্টর ইউনূস। কিন্তু এই বর্তমান অবস্থায় আবারও কিন্তু আওয়ামী লীগকে টার্গেট করা হয়েছে। ডক্টর ইউনূস কদিন আগে বক্তৃতায় বললেন আওয়ামী লীগের যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদের উনি অ্যারেস্ট করবে, বিচারের আওতায় নেবে, আর যাদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নেই তাদের সবাইকে ওনাদের দলে নিয়ে আসবে। তখন আওয়ামী লীগ হয় জেলে, নাহলে ওনাদের দলে। হ্যাঁ, এরকম একটা চিন্তা ভাবনা করতেছে। কিন্তু একটা জিনিস আমি ভাবছি যে 75-এর পরে, বঙ্গবন্ধুকে হত্যার পরে দল ভাঙাটা যত সহজ হয়েছিল, এখন শেখ হাসিনা আসার পরে কিন্তু দল ভাঙাটা অত সহজ আর নেই। এবং বর্তমানেও শেখ হাসিনা জীবিত আছে, তারপরেও এই ডক্টর ইউনূস এখন তার সাঙ্গপাঙ্গরার চেষ্টা করছে আওয়ামী লীগকে ভাঙতে। এবং এই উদ্দেশ্যে তারা সারা দেশে মোটামুটি পোটেনশিয়াল এমপি ক্যান্ডিডেট, তার মানে যারা এমপি ছিল না, এমপি ইলেকশন করেনি, এলাকায় আওয়ামী লীগ নেতা ভালো ইমেজের এবং এমপি ইলেকশন করতে পারে, নমিনেশন দিলে করবে, এরকম একটা গ্রুপকে তারা আইডেন্টিফাই করতেছে এবং এই গ্রুপটাকে দিয়ে তারা আওয়ামী লীগটাকে ভাঙবে। এবং 4-5 দিন আগে ডক্টর ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গভীর রাতে সারা বাংলাদেশ থেকে এরকম 30 জন আওয়ামী লীগ নেতা যারা সম্ভাব্য এমপি ক্যান্ডিডেট হতে পারে, এরকম 30 জন নেতার সাথে ডক্টর ইউনূসের একটা মিটিং হয়েছে। এবং এই মিটিংটা আয়োজনে সহযোগিতা করেছে একটি বাংলা দৈনিক পত্রিকার আলোচিত সমালোচিত সম্পাদক এবং একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের। তো তাদের মধ্যস্থতায় এই মিটিংটা হয়েছে এবং এখানে ডক্টর ইউনূস উপস্থিত আওয়ামী লীগ নেতাদের বলেছে যে আর কতদিন আপনারা শেখ হাসিনার ধামা ধরবেন, তিনি তো আপনাদের জন্য কিছু করে না, তিনি তো সবকিছু তার আত্মীয়দের জন্য করে, আপনারা বরং নতুন করে আওয়ামী লীগটাকে তৈরি করেন এবং আওয়ামী লীগ তৈরি করতে যে আপনাদের যা যা সহায়তা লাগে, যত টাকা পয়সা লাগে, প্রশাসনিক সহায়তা লাগে, সব আমরা আপনাদের দেব এবং আপনারা আওয়ামী লীগ ফর্ম করে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আপনারা যদি সংখ্যাগরিষ্ঠতা পান তাহলে আপনারা সরকার গঠন করবেন। তো এরকম একটা কথা ডক্টর ইউনূসের পক্ষ থেকে বলা হয়েছে। তো সেখানে যারা গিয়েছিলেন তাদের কয়েকজনের সাথে আমার কয়েকজন সূত্রের কথা হয়েছে। তো তাদের অনেকটা আসলে জোর করেই সেখানে নেওয়া হয়েছে, এমন না যে তারা আওয়ামী লীগ ভাঙতে আগ্রহী বা নতুন করে ডক্টর ইউনূসকে সমর্থন করে তারা এগোতে আগ্রহী, বিষয়টা এমন না। তারা অনেকটা চাপের মুখে গিয়েছে এবং তারা এখন মোটামুটি এলাকায় ফিরে এক ধরনের আত্মগোপনেই আছে, কারণ তারা কেউ এই দল ভাঙার ঝুঁকিও নিতে চায় না, তারা আগ্রহীও নয় এবং তারা সবাই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অনুগত। আমি দীর্ঘদিন এই আওয়ামী ধারার সাথে সম্পৃক্ত থেকে আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের ভেতরে নেতায় নেতায় গ্রুপিং, এই দলের ভেতরে এত গ্রুপিং যে এটা আপনি বাইরে থেকে বিশ্বাস চিন্তা করতে পারবেন না। ইভেন এই যে সংকটের সময় কলকাতায় যে কজন আওয়ামী লীগ নেতা আপাতত অবস্থান করছেন, এদের অধিকাংশের মধ্যেই দেখবেন যে এর সাথে ওর গ্রুপিং, ওর সাথে বনে না, অর্থাৎ নিজেদের মধ্যে তারা দলে উপদলে বিভক্ত, কিন্তু সবাই ইনভেরিয়েবলি সবাই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অনুগত। এই জিনিসটা ভাল লাগে। মানে অসংখ্য শাখা প্রশাখা নদী আছে, কিন্তু সব নদী গিয়ে শেখ হাসিনার কাছে মিলেছে। শেখ হাসিনা হলো আওয়ামী রাজনীতির একটা সমুদ্র, সেই সমুদ্রে গিয়ে এই যে ছোট ছোট দলীয় নেতা উপনেতা সবাই যে মিলেছে। তো সেই জায়গা থেকে ডক্টর ইউনূস যে এখন আওয়ামী লীগকে ভেঙে একটা নতুন আওয়ামী লীগ করার চেষ্টা করছে এবং তাদের অনেক ধরনের টোপ দিয়েছে, হ্যাঁ, টাকা পয়সা থেকে শুরু করে, এবং একটু ভয় ভীতিও আছে যদি তারা
এই টোপে রাজি না হয় তাহলে হয়তো তাদের গ্রেপ্তার করবে বা এরকম একটু ভয় ভীতিও কিন্তু তাদের দেওয়া হয়েছে। তো এই অবস্থায় রাজনীতির চিরন্তন যেটা মানে রাজনীতির অতি চেনা পুরনো খেলাই ডক্টর ইউনূস হাঁটছেন এবং তিনি আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করছেন। আমরা দেখি, কিন্তু আমার মনে হয় না যে ডক্টর ইউনূসের এই অপচেষ্টা সফল হবে। আর তার আসলে খুব বেশি সময় নেই, তিনি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স এই মোডে খেলছেন। এবং ছোটবেলায় একটা ইনজেকশনের কথা শুনলাম, গ্রামে যখন যাইতাম এরকম কোরামিন, যে মরার আগে কোরামিন দিলে রুগী বেশ তাজা হয়ে ওঠে। ওইটা দিলে রুগী মরার আগে একটু কয়েক মিনিটের জন্য একটু নড়ে চড়ে ওঠে, তারপরে অধিকাংশ ক্ষেত্রে হয়তো বাঁচে না। তো এখন সেই কোরামিন নিয়ে শেষ পর্যায়ে অবস্থান করছে ইউনূস, এবং তার স্পর্ধা দেখে আমি বিস্মিত যে তিনি আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করছেন। তো যারা সেদিন মিটিং এ গিয়েছিলেন তারা সবাই খুবই বিব্রত, বিরক্ত, তারা কেউই এই আওয়ামী লীগ ভাঙার পক্ষে থাকতে চাচ্ছেন না। আমরা এখন অপেক্ষা করি। বুলডোজার ঝড় আমরা দেখেছি, বাট আমি জানি না যে এইবারের ঝড়টা কোন আকারে আসতে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থানটা টুঙ্গিপাড়া, 32-এ বুলডোজার ঝড় আপনারা দেখেছেন। এর পরপরই আমরা দেখলাম যে ঝড়টা থেমে গেল, কিন্তু সর্বশেষ আয়নাঘর ইস্যুতে যখন গণমাধ্যমে নিউজ আসলো, তো এটা নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারা ফেসবুকে হাহারিয়ে দিয়েছিল। তাদের বক্তব্য যে আয়নাঘর বিষয়টা কাল্পনিক এবং ভালো স্ক্রিপ্ট হয় নাই, চেয়ার নিয়ে বক্তব্য ছিল। প্রায় 47% মানুষ আয়নাঘরকে বিশ্বাস করে নাই, এটা একটা জরিপ বলছে। তো এই জরিপ দেখার পরে পিনাকি দাদা তিনি যথেষ্ট চেইতা গেছেন। ওনার বক্তব্য হচ্ছে আয়নাঘর ইস্যুতে যারা হাহারি এক দেয় এরা সবাই আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার। তো এখন ওনার একটা শপথ নেওয়া হয়েছে। কি শপথ? যে এই 32 ভাঙ্গার ইস্যুতে যারা সামাল দিতে পারে নাই তারা নতুন একটা চ্যালেঞ্জ নেয়। চ্যালেঞ্জটা হচ্ছে কি, যে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের যেই ঘর বলা হয় বা কি বলা হয়, যে বঙ্গবন্ধুর সমাধি, সেই টুঙ্গিপাড়াকে ঘুরিয়ে দিয়ে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিবে পিনাকি। তার বক্তব্যকে আমি শপথ নিলাম তোদের টুঙ্গিপাড়া ঘুরিয়ে দিব। তা আপনার কি মনে হয় যে টুঙ্গিপাড়া ঘুরিয়ে দেওয়ার মতন শক্তি আসলে কি পিনাকির আছে? আমার মনে হয় নাই। 32 ভাঙার পরে ডক্টর ইউনূস সরকার যেই পরিমাণ সমালোচিত হয়েছে, দেশে বিদেশে মৌলবাদের উত্থান, নানান কিছু নিউজ হয়েছে। সরকার পরবর্তী সময়ে সেটা নিয়ে দুঃখ প্রকাশ করছে। ইভেন শেখ হাসিনাকে চুপ থাকতে বলছিল যে ভারত থেকে ওনার উস্কানির কারণেই এই ঘটনা ঘটছে। তবে বিষয়টা দুঃখজনক, এটা নিয়ে ব্যবস্থা নিবে সরকার। ওই মুহূর্তে এসে আবারও টুঙ্গিপাড়া যদি কোনো রকম ঘটনা ঘটে, সেই ঘটনাটা ডক্টর ইউনূস কি সামাল দিতে পারবেন? অথবা এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নতুন করে পিনাকি সবাইকে একত্রিত করে আবারও এই ঘটনাটা ঘটানোর মতন সক্ষমতা রাখেন? কারণ সরকার এখন খুব হার্ড লাইনে আছে। এর পাশাপাশি বিএনপি বলেন, অন্যান্য দলগুলো বলেন, কম বেশি সবাই কিন্তু 32-এর ঘটনা, বুলডোজার ঝড়, এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করেছিল। একটা পর্যায়ে এসে বিষয়টা সামাল দেওয়া যাচ্ছিল না। এখন আবার নতুন করে টুঙ্গিপাড়া ঘুরিয়ে দেওয়ার বা যে ঝড়ের কথা তিনি বলছেন, আবার একদিকে মনে হয় 32 নিয়েও তিনি কয়েক মাস আগে একটা বক্তব্য দিয়েছিলেন, ঘটনা ঘটাই দিয়েছেন তলে তলে। এইবারও আবার আওয়াজ টাওয়াজ ছাড়াই নাকি ঘুরাই দিবে। তবে এরকম কর্মকাণ্ডগুলো আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন পরিস্থিতিগুলো নিয়ে। বিশেষ করে এখানে শেখ হাসিনাকে নিয়ে কথা হয় যে শেখ হাসিনার দেশে ফিরা এবং শেখ হাসিনার মানে দর্শক শ্রোতা একদল লোক আছে যারা কিনা শেখ হাসিনাকে তারা দেশে আনতে চায় এবং শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় এবং তাদের বক্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। তাদের বক্তব্যগুলোর কিন্তু কোনো ভিত্তি নেই বা তাদের কথার কোনো ভিত্তি নেই। এগুলো শুনে সাধারণ মানুষরা বিভ্রান্তির মুখে ফেলে, মানে মুখে পড়ে।
অন্যদিকে আরও অনেক নিউজ রিপোর্টার আছেন যারা কিনা তাদের বক্তব্যগুলোর মাধ্যমে আমাদের দেশের সত্য নিউজগুলো সবার সামনে প্রকাশ করে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে তাদের কথার মাধ্যমে সাহায্য করে। তাদেরও অনেক বক্তব্য এইখানে আপনাদেরকে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।